আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছি। আমি ইস্তিয়াক পিওসি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লেকচার নাম্বার 12 এ। তো লেকচার নাম্বার 12 এ আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব জিওমেট্রিক্যাল আইসোমারিজম অর্থাৎ স্টেরিও সমানতা। যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গাঠনিক সমানতা, আজকে আলোচনা করব স্টেরিও সমানতার প্রকারভেদ। ওকে, স্টেরিও সমানতা কি, কাকে বলে, উদাহরণ কি, সংজ্ঞা সহ ব্যাখ্যা করো, অনেক কিছু আজকে আলোচনা করব। তবে আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে জ্যামিতিক সমানতা। সো আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে জ্যামিতিক সমানতা। সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং হচ্ছে আমার সাথে সাথে লেখা স্টার্ট করো। ওকে, আচ্ছা, আমার সাথে সাথে লেখা স্টার্ট করো। সো লেটস গো। আমরা ফার্স্টে কি বললাম দেখো, স্টেরিও সমানতা কাকে বলে? যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে, পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমার স্টেরিও সমানতা। তো পরমাণু বা গ্রুপের স্থানিক দিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে স্টেরিও সমানতা। স্যার স্টেরিও সমানতা কি একটু ডিটেইলসে বোঝান। দেখো আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা খেয়াল করে দেখো। ধরো আমি যখন তোমাদেরকে গাঠনিক সমানতা পড়িয়েছিলাম, মনে আছে গাঠনিক সমানতা? স্যার গাঠনিক সমানতা কোনটা পড়িয়েছিলেন আমাকে বলো। আমি তখন যখন গাঠনিক সমানতা পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে এ ধরো বি, এরপরে ডি, এরপরে কি সি। এটা হচ্ছে একটা গাঠনিক সমানতা। কেন? কারণ এ বি সি ডি এর এই যোগটা হচ্ছে গাঠনিক সমানতা। এটা কি গাঠনিক সমানতা? এটা কি আমি একটু সুন্দর করে লিখি, গাঠনিক সমানতা। কেন? একটা জিনিস খেয়াল করে দেখো, এ এর সাথে বি এর বন্ড, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড। ঠিক সেম ভাবে এখানে দেখো, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে ডি এর বন্ড, ডি এর সাথে সি এর বন্ড। মনে রাখবা, বন্ডে অর্থাৎ যোগের গঠন বা কঙ্কালে যদি কোনো চেঞ্জ আসে তাহলে ধরে নিতে হবে সেখানে গঠনে চেঞ্জ আসছে। আচ্ছা, আমি গঠনে পরিবর্তন আসছে বুঝবো কেমনে? প্রশ্ন হচ্ছে গঠনে পরিবর্তন আসলে বুঝবো কেমনে? বুঝার উপায়টা হচ্ছে এ এর সাথে বি এর বন্ড, এ এর সাথে বি এর বন্ড, বাট বি এর সাথে সি, এখানে বি এর সাথে ডি, অর্থাৎ বন্ডে চেঞ্জ আসছে। বন্ডে যদি চেঞ্জ আসে, বন্ডে অর্থাৎ যোগের একটা কঙ্কাল বা যোগের একটা স্কেলেটনে যদি চেঞ্জ আসে তাহলে বুঝে নিতে হবে সেখানে গঠনে চেঞ্জ আসছে। আর গঠনে চেঞ্জ আসার কারণে যে সমানতা পরিলক্ষিত হচ্ছে সেটাই হচ্ছে কি আমার গাঠনিক সমানতা। খেয়াল করে দেখবা, এটার আণবিক সংকেত কি এ বি সি ডি, এটার আণবিক সংকেত কি এ বি সি ডি, কিন্তু এটার গঠন ভিন্ন। আণবিক সংকেত একই, গঠন ভিন্ন, তাহলে এটা ছিল গাঠনিক সমানতা। কিন্তু প্রশ্ন হচ্ছে স্টেরিও সমানতা কাকে বলে? স্টেরিও সমানতা মধ্যে বলা হচ্ছে যে সকল জৈব যৌগের গাঠনিক সংকেত একই আবার আণবিক সংকেত একই। এটা কি ধরনের? কিন্তু বিন্যাসে চেঞ্জ আসবে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, ধর আমি এ দিলাম, আমি এখানে বি দিলাম, আমি এখানে সি দিলাম, আমি এখানে এই জায়গায় দিলাম ডি, এই জায়গায় দিলাম ডি। ওকে, আচ্ছা, এটার যেই সমাণু বের হচ্ছে, অর্থাৎ এটা একটা সমাণু বের হচ্ছে সেটা হচ্ছে এরকম, ধরো সমাণু চিহ্ন হচ্ছে এরকম হবে। এটা যে সমাণুটা বের হচ্ছে ধরো এ বি সি, আর এই জায়গায় হচ্ছে ডি। খেয়াল করে দেখো, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ সি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ বন্ডে কোনো চেঞ্জ আসছে, যোগের স্কেলেটন বা যোগের কঙ্কালে কোনো চেঞ্জ আসছে। যোগের স্কেলেটন বা যোগের কঙ্কালে কোনো চেঞ্জ আসে নাই। যোগের স্কেলেটন বা কঙ্কালে বলতে যোগের বন্ডে চেঞ্জ আসে না। এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ এখানে এ এর সাথে বি এর বন্ড, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, অর্থাৎ বন্ডে কোনো চেঞ্জ আসে নাই। বন্ডে যদি চেঞ্জ না আসে তাহলে বুঝতে হবে সেখানে গঠনে কোনো চেঞ্জ আসে নাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে আণবিক সংকেত সেম, এ বি সি ডি, এ বি সি ডি আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, সবগুলো সেম, কিন্তু বিন্যাসে চেঞ্জ আসছে। অর্থাৎ এ হচ্ছে একটা নিচে, এ একটা উপরে, ডি একটা উপরে, ডি একটা নিচে, অর্থাৎ বিন্যাসে চেঞ্জ আসছে। পজিশন অর্থাৎ স্পেস, বিন্যাস অর্থাৎ ওরিয়েন্টেশন, অর্থাৎ বিন্যাসে যখন চেঞ্জ আসবে তখন সেটাকে বলবো স্টেরিও সমানতা। তবে স্টেরিও সমানতার মধ্যে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আণবিক সংকেত, গাঠনিক সংকেত সেম, অর্থাৎ স্ট্রাকচারাল ফর্মুলা এন্ড মলিকুলার ফর্মুলা দুটাই সেম। স্ট্রাকচারাল ফর্মুলা এন্ড মলিকুলার ফর্মুলা দুটাই সেম, তাহলে এটা কি হবে স্টেরিও সমানতার মধ্যে কোনটা, অর্থাৎ দুটো সমানতার মধ্যে কোনটা হবে? এটা স্টেরিও সমানতা হবে। দুটো সমানতার মধ্যে কোনটা হবে? স্টেরিও সমানতা হবে। স্টেরিও সমানতা কেন হবে বুঝতে পারছো? কারণ কথা হচ্ছে স্টেরিও সমানতা কেন হবে, কারণ আণবিক সংকেত গাঠনিক সংকেত দুটাই সেম, দিক বিন্যাসের ভিন্নতার কারণে, অর্থাৎ স্পেসে চেঞ্জ আসছে, অর্থাৎ বিন্যাসে চেঞ্জ আসছে। এ নিচে, এ উপরে, ডি নিচে, শেষ। এখন প্রশ্ন হচ্ছে স্টেরিও সমানতা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আণবিক একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। একটা হচ্ছে জ্যামিতিক জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, যেটাকে বলা হয় আলোক সমানতা। সো জ্যামিতিক সমানতা কাকে বলে আমরা এটা আলোচনা করব এখনই। জ্যামিতিক সমানতা কাকে বলে আমরা আলোচনা করব এখনই। সো আমাকে যদি বলে স্টেরিও সমানতার ডেফিনিশনটা একটু লিখে দেন, তাহলে আমি কি লিখবো? যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক দিক বিন্যাসের কারণে, পরমাণু বা গ্রুপের স্থানিক দিক বিন্যাসের কারণে, অর্থাৎ পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হচ্ছে, পরমাণু বা গ্রুপের, দেখো পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাস চেঞ্জ হয়ে যাবে, একটা উপরে একটা নিচে, স্থানিক বিন্যাস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হবে, সেটাই হচ্ছে স্টেরিও সমানতা। সো পরীক্ষা যদি প্রশ্ন আসে স্টেরিও সমানতা কাকে বলে, তুমি বলবা যেসব
জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাকে বলা হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে কি আলোক সমানতা। সবাই লিখে ফেলো তাড়াতাড়ি লিখে ফেলবা। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারিজমের বাংলাটা হচ্ছে জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যেটা বাংলা হচ্ছে জ্যামিতিক সমানতা। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের বাংলা কি? জ্যামিতিক সমানতা। ওকে, জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ডেফিনিশনটা কি? সেম আবার আগের মতো, যে সকল জৈব যৌগের, আবার লিখব, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই। কি বললাম দেখো, আণবিক সংকেত অর্থাৎ আণবিক, সেম আণবিক সংকেত কি থাকবে? আণবিক সংকেত একই থাকবে। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত তাও একই থাকবে। গাঠনিক সংকেত কি থাকবে? একই থাকবে। আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত তাও একই থাকবে। আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনে, কিন্তু কার্বন কার্বন, কিন্তু একটা কথা আছে, কিন্তুটা আমি একটু ভালোভাবে লিখি, কিন্তু কার্বন কার্বন বন্ধনে, কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব না হলে, কার্বন কার্বন বন্ধনে কি বললাম? কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন, মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন, যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়, যে দু প্রকার কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বলে। তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বলে। তাদেরকে পরস্পরের কি বলে? সো দেখো কি বলছে, দেখো জ্যামিতিক সমানতার ডেফিনেশনটা কি। আমার দিকে তাকাও স্যার, আপনার দিকে তাকাতাম, জি আমার দিকে তাকাও। যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাদেরকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমানতা। আবারও বলছি, কিছুই বুঝবা না, তবু বলতেছি, বলে লাভ নাই, কিছুই বুঝবা না তোমরা, বলে লাভ নাই, সিরিয়াসলি বলে লাভ নাই, কিছুই বুঝবা না। তবে আমি বলতেছি সেটা হচ্ছে কি, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বলে। স্যার আপনি এটা মুখস্থ করে আমাদেরকে বলতেছেন। আচ্ছা, আস্তে আস্তে দেখো আমি কি বোঝাচ্ছি, একটু ভালোভাবে দেখো। পুরো প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা ইচ এন্ড এভরি পয়েন্ট আমি এক্সপ্লেন করবো, ইচ এন্ড এভরি পয়েন্ট এক্সপ্লেন করবো। খেয়াল করে দেখো, কোনো কিছু আমি না বুঝে, কোনো কিছু তোমাকে না বুঝিয়ে, কোনো কিছু না শুনিয়ে আমি তোমাকে ডিরেক্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। ডিরেক্ট এক্সাম্পলে চলে যাবো আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাবো। ধরো আমি এই জায়গাটা ক্লোরিন দিলাম, আমি এই জায়গায় একটা ক্লোরিন দিলাম, আমি এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম, আমি এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম। ওকে, আমি কি করলাম? আরেকটা ক্লোরিন দিলাম এখানে, আমি এই জায়গায় হাইড্রোজেন দিলাম, আমি এই জায়গায় ক্লোরিন দিলাম, আমি এই জায়গায় হাইড্রোজেন দিলাম, আমি এই জায়গায়, সরি এই জায়গায় ক্লোরিন ছিল, আমি এই জায়গায় হাইড্রোজেন দিলাম। ওকে, আচ্ছা কি এটা কি লিখছেন স্যার? এটা একটু কি লিখছেন আমাকে একটা এক্সপ্লেন করে দেখেন। আচ্ছা, তুমি ডেফিনেশন এখন ভুলে যাও, ডেফিনেশন কি বলছি ভুলে যাও। তুমি দেখো এটা একটা যৌগ, এটা একটা যৌগ, মনে করতে পারো যে দুইটা যৌগ সেম, বা দুইটা যৌগ সেম না। উই আর নট সেম ব্রো, কারণ দুইটা যৌগ সেম না। এটা এটার যে ধর্ম এটা সে ধর্ম না, অর্থাৎ এটা যে যৌগ এটা সে যৌগ না, এটা যে যৌগ এটা সে যৌগ না। তাহলে স্যার এটা যে যৌগ সেটা সে যৌগ না হলে তাহলে এটা নিশ্চয়ই একটা আলাদা নাম থাকবে। অবশ্যই নাম আছে, নামটা হচ্ছে, এটাকে বলা হয় সিস, এটাকে বলা হয় ট্রান্স। তুমি বলতে পারো সিস ট্রান্স কি? আচ্ছা,
ফার্স্ট অফ অল সিস ট্রান্সের অপর নাম হচ্ছে, এটা লিখে ফেলো আগে, সিস ট্রান্সের অপর নাম হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জিআই। সিস ট্রান্সের অপর নাম কি? জিওমেট্রিক্যাল আইসোমারিজম অর্থাৎ জ্যামিতিক সমানতা। এক। আচ্ছা, সিস কাকে বলে? সিস কাকে বলে? সিস হচ্ছে যদি যদি একই ধরনের পরমাণু একই সাইডে অবস্থান করলে, কি বললাম? যদি একই ধরনের পরমাণু একই সাইডে অবস্থান করলে সেটাকে সিস, যদি একই ধরনের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করলে সেটাকে বলা হয় ট্রান্স। লিখে ফেলবা, নিজে একটা লিখে ফেলো। কি বললাম দেখো, যদি একই ধরনের পরমাণু একই পাশে অবস্থান করে সেই সমাণুকে বলা হচ্ছে সিস সমাণু। যদি একই ধরনের পরমাণু অপোজিট সাইড মানে বিপরীত পাশে অবস্থান করলে, যদি একই ধরনের পরমাণু বিপরীত পাশে অবস্থান করলে তাকে বলা হচ্ছে ট্রান্স। যদি একই ধরনের পরমাণু একই পাশে অবস্থান করে তাকে বলা হয় সিস। আরেকবার বলবো, যদি একই ধরনের পরমাণু একই পাশে অবস্থান করে সিস, যদি একই ধরনের পরমাণু অপোজিট সাইড বা বিপরীত পাশে অবস্থান করে তাকে বলবো ট্রান্স সমাণু। শেষ। সিস ট্রান্সের অপর নাম কি? জ্যামিতিক সমানতা। তাও শেষ, ভেরি গুড। এখন আমি একটু আসি, স্যার এরপর একটু বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা পরস্পর জ্যামিতিক সমাণু, এটা পরস্পর জ্যামিতিক সমাণু। তাহলে স্যার আপনি কি করলেন? হাইড্রোজেনটা উপরে বসালেন, ক্লোরিনটাকে নিচে বসালেন, এটাই তো চিন্তা করতেছে না? তাহলে জ্যামিতিক সমাণু হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি যদি স্যার এটা বলেন তাহলে এটা নিশ্চয়ই জ্যামিতিক সমাণু হবে। কোনটা? তাহলে স্যার এটা জ্যামিতিক সমাণু হবে। কোনটা জ্যামিতিক সমাণু হবে? এখানে আপনি ক্লোরিন দিছেন না, আমি এখানে ক্লোরিন দিছি। এখানে আপনি ক্লোরিন দিছেন না, আমি এখানে ক্লোরিন দিছি। এখানে আপনি হাইড্রোজেন দিছেন না, আমি এখানে হাইড্রোজেন দিছি। এখানে আপনি হাইড্রোজেন দিছেন না, আমি এখানে হাইড্রোজেন দিছি। এরপরে আমি আরেকটা বানালাম, এখানে ক্লোরিন দিছেন, এই জায়গায় আমি দিছি হাইড্রোজেন, এখানে ক্লোরিন, আর এই জায়গায় হচ্ছে ক্লোরিন দিছি, আর এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন দিছি। তাই না? দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে স্যার খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে কি স্যার, এটা যদি সিস এবং ট্রান্স হয় তাহলে এটাও সিস এটাও ট্রান্স হবে। কেন? একই পাশে অবস্থান করে সিস, একই পাশে অবস্থান করে ট্রান্স, না একই পাশে না, বিপরীত পাশে অবস্থান করে ট্রান্স, একই পাশে অবস্থান করে সিস। আচ্ছা, পুরোপুরি রং। এটাকে আপনি কখনো চাইলে সিস বলতে পারবেন না, এটাকে আপনি কখনো চাইলে ট্রান্স বলতে পারবেন না, কারণ তারা জ্যামিতিক সমান হবে না। তাহলে স্যার কথা হচ্ছে কি, দেখো জ্যামিতিক সমানতার একটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, মানে তুমি প্রধান সত্য বলবা না, তবে খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন হচ্ছে ডাবল বন্ডের উপস্থিতি থাকা। জ্যামিতিক সমানতার খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন হচ্ছে ডাবল বন্ডের উপস্থিতি থাকা। ডাবল বন্ডের উপস্থিতি থাকা জ্যামিতিক সমানতার একটা প্রাইম কন্ডিশন। আমি বলতে পারি জ্যামিতিক সমানতার, লিখে ফেলো, জ্যামিতিক সমানতার একটা প্রাইম কন্ডিশন। কেন প্রাইম কন্ডিশন? অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। কেন 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 জ্যামিতিক সমানতার প্রাইম কন্ডিশন কেন? কারণটা হচ্ছে, খেয়াল করে দেখবা, জ্যামিতিক সমানতার একটা প্রাইম কন্ডিশন হচ্ছে কেন, কারণ একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে কি, জ্যামিতিক সমানতার একটা প্রাইম কন্ডিশন হচ্ছে ডাবল বন্ডের উপস্থিতি। কেন? কারণ এই ডাবল বন্ডটা, আমি একটু রিপিট করতেছি, এই ডাবল বন্ডটা, এই যে এই ডাবল বন্ডটা, এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা আমার মুক্ত ঘূর্ণন রহিত করে। একটা কথা আছে, মুক্ত ঘূর্ণন রহিত করে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পয়েন্টটা বুঝবে না। স্যার মুক্ত ঘূর্ণন রহিত করে মানে কি? মুক্ত ঘূর্ণন রহিত করে মানে হচ্ছে সে ঘূর্ণনকে বাধা দেয়। যারা বুঝতেছে না বাংলা কথাটা, সেটা হচ্ছে ঘূর্ণনকে বাধা দিবে। কাকে বাধা দিবে বলো? ঘূর্ণনকে বাধা দিবে, অর্থাৎ গুথে দিবে না। কাকে বাধা দিবে? ঘূর্ণনকে বাধা দিবে। অর্থাৎ মুক্ত ঘূর্ণন রহিত করবে মানে ঘূর্ণনকে বাধা দিবে। অর্থাৎ মুক্ত ঘূর্ণন মানে ফ্রি রোটেশন, ঘূর্ণনকে বাধা দেবে। মানে ডাবল বন্ড থাকলে ঘূর্ণন হবে না, আর ঘূর্ণন না হলে কার ঘূর্ণন? কার্বন কার্বন বন্ধনের ঘূর্ণন। ঘূর্ণন না হলে জ্যামিতিক সমাণু হবে। অর্থাৎ ডাবল বন্ড মুক্ত ঘূর্ণন রহিত করে, অর্থাৎ ডাবল বন্ড মুক্ত ঘূর্ণন রহিত করে, আবার এই ঘূর্ণনকে ডাবল বন্ড বাধা দেয়। এই ঘূর্ণনকে কি করে? ডাবল বন্ড বাধা দেয়। এক্সকিউজ মি, এই মুক্ত ঘূর্ণন রহিত করে গিয়ে ডাবল বন্ড, এমন এই ডাবল বন্ডটা হচ্ছে মুক্ত ঘূর্ণনকে বাধা দেয়। ওকে, আচ্ছা এখন তাহলে প্রশ্ন হচ্ছে এটা দিচ্ছে না, এটা দিচ্ছে কেন, সেটা আমরা একটা আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে অ্যালকিনে কি ধরনের সংকরণ থাকে, কারণ এই ক্লাসে সংকরণ পড়তে হবে সবার। এই ক্লাসে কি পড়তে হবে? সংকরণ পড়তে হবে। তো আমি একটু মুছে দিচ্ছি। আর ডেফিনিশনটা যারা বুঝো নাই, ডেফিনিশন আমি কাউকে বলি নাই যে মুক্ত আবর্তন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। স্যার এটা কি বলতে কি বোঝাচ্ছে না, কিছু বুঝতেছি না, এগুলো বোঝার জন্য তোমাকে এক্সাম্পল যেতে হবে, কারণ আমি এখনো ডেফিনিশন মুছে দেবো না, ডেফিনিশন আমি এখনো মুছবো না, কারণ ডেফিনেশনটা আমি তোমাদেরকে বোঝাই ছাড়বো। সো আমাকে জাস্ট 30টা মিনিট সময় দাও, 30 থেকে 40, আগামী 30 থেকে 40 মিনিটের মধ্যে ফুল জ্যামিতিক সমানতা ক্লিয়ার। আগামী 30 থেকে 40 মিনিটের মধ্যে ফুল জ্যামিতিক সমানতা ক্লিয়ার। আচ্ছা, সো দেখো
তার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সিস ট্রান্সের অপর নাম কি, জিআই, এটা আমি মুছে দিচ্ছি। তার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, আমাকে জানতে হবে যে অ্যালকেন যেটা আছে না, ধরো এটা হচ্ছে ইথেন, হ্যাঁ, ইথেনে কি ধরনের সংকরণ থাকবে, সবাই বলো sp3। এরপর আমাকে যেটা বলে ইথিন, ইথিন মানে হচ্ছে অ্যালকিন, অ্যালকিনে কি ধরনের সংকরণ থাকে, মনে রাখবা অ্যালকিনে সবসময় sp2, এটা জানো সবাই। ইথানে কি ধরনের সংকরণ থাকে, sp। অর্থাৎ অ্যালকেন যেটা থাকবে, আমি একটু লিখে দিচ্ছি দেখো, যেটা অ্যালকেন যেটা থাকবে সেটা sp3, অ্যালকিন যেটা থাকবে সেটা sp2, অ্যালকেন যেটা থাকবে সেটা হচ্ছে sp। মনে থাকবে এটা, এটা সবাই জানো, না জানলে এখন জেনে নাও। অ্যালকেন sp3, অ্যালকিন sp2, অ্যালকেন sp। sp2 এর আকার কি, সমতলীয় ত্রিভুজ আকার। sp3 এর আকার কি, চতুস্তলাকীয়। sp এর আকার কি, সরলরৈখিক, এটা জানা আছে। sp2 আকার কি, সমতলীয় ত্রিভুজ আকার, সমতলীয় sp2 এর আকার কি, সমতলীয় ত্রিভুজ আকার, বুঝা গেছে। sp2 এর আকার কি, সমতলীয় ত্রিভুজ আকার, বুঝা গেছে। আচ্ছা, ভেরি গুড, সমতলীয় ত্রিভুজ আকার হচ্ছে sp2। অর্থাৎ তাদের সংকরণটা প্লেন পজিশন হবে, প্লেন মানে বুঝো সমতলীয় ত্রিভুজ আকার, অর্থাৎ প্লেন জায়গায় তাদের সংকরণটা হবে। স্যার বুঝতেছি না, একটু ডিটেলসে বুঝান। আচ্ছা, আমি কোথায় ছিলাম, আমি ছিলাম ডাবল বন্ডে। অর্থাৎ আমি একটু আগে এক্সাম্পল করে দিয়েছিলাম, আমাকে বলো স্যার আপনি এক্সাম্পল দিয়েছিলেন হচ্ছে এটা দিয়েছিলাম না, এই জায়গায় ছিল ক্লোরিন, এই জায়গায় ছিল ক্লোরিন, এই জায়গায় ছিল হাইড্রোজেন, এই জায়গায় ছিল হাইড্রোজেন, তাই না। আমি এটা তোমাকে ব্যাখ্যা করব, এখানে ডাবল বন্ড কিভাবে মুক্ত গুণনকে রহিত করে। স্যার আপনি এগুলো কি পড়াচ্ছেন, আমি পড়াচ্ছি ডাবল বন্ড কিভাবে মুক্ত গুণনকে রহিত করে, মুক্ত গুণনকে কিভাবে বাধা দেয়, এবং বাধা দেওয়ার কারণে কিভাবে জ্যামিতিক সমতা সৃষ্টি হয়। স্যার কিছুই বুঝি নেই, বুঝবা, আমি এটা লিখতেছি এখন দেখো। স্যার কার্বন কার্বন ডাবল বন্ড না, কার্বন এখানে বসাও। তবে তার আগে একটা কাজ করতে হবে, তোমাকে একটা প্লেন একটা সমতল আঁকতে হবে। হয়তো তোমাকে একটু ফিল করানোর জন্য আমি একটা প্লেন একটা সমতল আঁকে দেখাচ্ছি, তোমাকে আমি ফিল করাচ্ছি। দেখো দেখো, প্লেন একটা সমতল এঁকে দেখাচ্ছি। এটা প্লেন একটা পজিশন, হ্যাঁ, এটা কি স্যার, এটা প্লেন একটা পজিশন, বুঝা গেছে। এরকম একটা তুমি আঁকতে পারো ফর ব্যাটার ফিলিং, হ্যাঁ, ওকে, ফর ব্যাটার ফিলিং তুমি আঁকতে পারো। ওকে, এটা কি, এটা প্লেন একটা পজিশন, অর্থাৎ এটা হচ্ছে sp2 প্লেনার, হ্যাঁ, এটা হচ্ছে প্লেনার সমতল, এটা সমতল প্লেনার সমতল, এরকম সমতল, অর্থাৎ সমতল মানে দ্বিমাত্রিক, হ্যাঁ, সমতল মানে দ্বিমাত্রিক, মাত্রা কয়টা থাকবে, দুটো থাকবে। ওকে, আমি এটা আঁকবো, মাঝখানে একটা কার্বন বসালাম, বেশি দূরে হয়ে যাচ্ছে, আমি একটু কাছে বসাই। মাঝখানে একটা কার্বন বসালাম, এই কার্বন বসালাম, ঠিক আছে। আচ্ছা, এই কার্বন বসাইছি, মনে রাখবা উপরে যেটা থাকবে সেটা পাই বন্ড, নিচেরটা হচ্ছে সিগমা বন্ড, এটা পাই বন্ড, সরি এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, সবগুলো সিগমা বন্ড না, উপরেরটা হচ্ছে পাই বন্ড। তো সিগমা বন্ড কয়টা, তিনটা হলে সেটা sp2 হবে, কারণ আমরা সংকরণে পাই বন্ড, মনে রাখবা সংকরণে কখনো পাই বন্ড অংশগ্রহণ করে না, জানো সেটা। স্যার আমি তো সংকরণ পড়িও নাই। আচ্ছা, যারা সংকরণ জানো না, পড়ো না, সমস্যা নাই, এতটুকু মাথা রাখো যে অ্যালকিন হলে সেটা sp2 হবে, sp2 সংকরিত কার্বন হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটা কাজ করব, বিসমিল্লাহ করে আমি একটা কাজ শুরু করি। আমি এখন ইলেকট্রোবিন্যাস শুরু করবো। সবাই ইলেকট্রোবিন্যাস পারো? স্যার এটা পারি, এত বড় লজ্জা দেন কেন? পারি তো স্যার, এটা 1s2 2s2 2p2 প্রথম ক্লাসে পড়াইছিলাম, তাই না? আচ্ছা দেখো, এবার দেখো 1s2 2s1 2px1 2py1 উত্তেজিত করলাম, 2pz1 উত্তেজিত করলাম। কার্বন কয়টা আছে এরকম কার্বন কয়টা আছে? দুইটা আছে। ওকে, সো দুইটা কার্বন তুমি একসাথে লিখে ফেলো, 1s1 2s1 2px1 2py1 2pz1। এরপরে আটটা কি আছে বলো? হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তাই না? হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এই জায়গায় ক্লোরিন হাইড্রোজেন। সো ক্লোরিনে কি থাকবে আমাকে বলো? লাস্টে থাকবে 3p5, মনে আছে? 1s2 2s2 2p6 3s2 3p5। তো ক্লোরিনের কয়টা 3p5? দুইটা 3p5, কারণ ক্লোরিন কয়টা থাকবে? দুইটা থাকবে, 3p5 আরেকটা। তো 3p5 মানে কি? 3px2 3py2 3pz1, এটা পারো? আবার 3p5 মানে কি? আবার সেম 3px2 3py2 3pz1। একটু শর্টকাটে বরাবর, সংকরণের সব টপিকটা আনা যাবে না, তো একটু জিনিসটা শর্টকাটে তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে আমি চেষ্টা করবো যারা একদম যারা নিউ বর্ন বেবি, যারা আগে জানো না, তাদের জন্য চেষ্টা করবো যে আরো একটু
ডিটেলসে বোঝানো যায় কিনা, ঠিক আছে। আর বাকিটা কি, বাকিটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কি হবে আমাকে বলো, হাইড্রোজেন হবে 1s1। ওকে, হাইড্রোজেন কয়টা হবে, দুইটা, 1s1। হাইড্রোজেন কয়টা হবে, দুইটা হবে। হাইড্রোজেন কয়টা হবে, দুইটা হবে। একটু মুছে দিছে, হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা হবে বলো, 1s1 1s1 হবে। এই দেখো এই 1s1 এই 1s1, আর কার্বন কয়টা, দুইটা। তো এখানে এটা কি হবে, কার্বন। কার্বন কার্বন হচ্ছে 6 না, সো 1s1 2s1 2px1 2py1 2pz1। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড। এখন সংকরায়ন মানে কি, হোয়াট ইজ সংকরায়ন? সংকরায়ন মানে হচ্ছে, আমরা যেটা বলি সংকরায়ন, যেটা আমরা সব নর্মালি যেটা বলি, সংকরায়ন মানে হচ্ছে যে অরবিটালের অধিক্রমণ। নর্মালি সংকরায়ন বলতে যেটা বোঝাবো সেটা হচ্ছে অরবিটালের অধিক্রমণ। সংকরায়ন বলতে কি বোঝাবো, অরবিটালের অধিক্রমণ। এখন যারা নতুন স্টুডেন্ট, যারা মানে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের আগে পড়ো নেই, তারা হয়তো একটু সমস্যা পড়তে পারো। সমস্যা বলতে তাদেরকে আমি যদি একটা কথা বলি, এখানে sp2 সংকরায়ন না, এটা কেমনে sp2 হয়েছে সেটা এখন তুমি বুঝতে গেলে একটু ইতিহাস আছে। ইতিহাস বলতে একটু বেসিক আছে, বুঝছো? তবে সংকরায়নের বেসিকটা একটু পড়তে হবে, একটু বেসিক আছে এখানে। কেমনে sp2 হয়েছে, কারণ এখানে sp2 সংকরিত কার্বন, দুইটা কার্বনই কিন্তু sp2 সংকরিত। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি আমি যখন ক্লোরিন দিছিলাম, ধরো এখানে কি ছিল, ক্লোরিন ছিল, হাইড্রোজেন ছিল, ক্লোরিন ছিল, হাইড্রোজেন ছিল, তাই না? অর্থাৎ এখানে যখন আমি এভাবে দিছি দাগ, এখানে যখন দাগ দিছি, সবগুলো কিন্তু সিগমা বন্ড, সবগুলো কিন্তু sp2 সংকরিত অরবিটাল, সবগুলো কিন্তু sp2 সংকরিত অরবিটাল। একটা জিনিস খেয়াল করে দেখো, কার্বনের এখানে 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, এই কার্বনের কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না? ক্লোরিনের অযুগ্ম ইলেকট্রন কয়টা, একটা, এখানে একটা। হাইড্রোজেন কয়টা, তাও একটা একটা। কার্বনের এখানে এক কার্বনের সাথে একটা কার্বনের ওভারল্যাপ হবে, কার্বনের সাথে ক্লোরিনের একটা ওভারল্যাপ হবে, কার্বনের সাথে হাইড্রোজেনের একটা ওভারল্যাপ হবে। সো ওভারল্যাপ মানে হচ্ছে অধিক্রমণ। অধিক্রমণ সে কয়বার করতেছে, 3বার, 1 1 1, তিনবার করতেছে। অর্থাৎ 3টা অরবিটাল লাগবে তার। 3টা অরবিটাল আছে তার, অ্যাকচুয়ালি অরবিটাল আছে 4টা, 4টার মধ্যে তার কয়টা অরবিটাল লাগবে, 3টা। একটা ক্লোরিনের সাথে করবে, একটা হাইড্রোজেনের সাথে করবে, একটা কার্বনের সাথে করবে, কার্বন বলতে এই কার্বনের সাথে। সো তার কয়টা লাগবে, 3টা লাগবে। সো 2s1 2px1 2py1, 3টা লাগবে। কিন্তু এগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন না। S এর যে এনার্জি P এর সে এনার্জি না, এটাই মেইন প্রবলেম। S এর যে এনার্জি P এর সেম এনার্জি না। S হচ্ছে একটা উপশক্তি স্তর, S এর উপশক্তি স্তরে যে এনার্জি থাকবে P উপশক্তি স্তরে সে এনার্জি থাকবে না। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে, আগে ফার্স্টে আমাকে কি করতে হবে, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করতে হবে। সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে তখন তারা অধিক্রমণ ঘটাবে, সেটাই হচ্ছে সংকরায়ন। সেটা হচ্ছে সংকরায়ন। অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল কেমনে তৈরি করবে, এখানে S এর সাথে P কয়টা, দুইটা না, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করতে হবে। অর্থাৎ অর্থাৎ একটি S অরবিটাল এবং দুইটি P অরবিটাল সুষমভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। এবং সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সংকরায়ন। স্যার মাথায় কিছু ঢুকতেছে না, তুমি এতটুকু মাথায় রাখো, কার্বনের এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এই কার্বনের সাথে এই কার্বন, সো কয়টা টোটাল, কয়টা অধিক্রমণ করতে হবে, 3টা। ক্লোরিন, হাইড্রোজেন আর কার্বনের সাথে কার্বন, টোটাল কয়টা, 3টা। 3টার জন্য তার অরবিটাল কয়টা লাগবে, 3টা লাগবে। সো সে অরবিটাল মেক করবে কয়টা, 3টা। অর্থাৎ sp2 sp2 sp2। কেন 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 কারণটা হচ্ছে সে একটা S এবং দুইটা P অরবিটাল সুষমভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 3টি অরবিটাল তৈরি করবে। আর 3টি অরবিটাল তৈরি হওয়ার এই ঘটনাকে বলা হচ্ছে সংকরায়ন, অর্থাৎ sp2 sp2। তুমি বলতে পারো স্যার 2pz1 কেন মিশ্রিত হচ্ছে না, 2pz1 কেন মিশ্রিত হচ্ছে না, কেন? কারণটা হচ্ছে 2pz1 কে কার্বনের দরকারই নেই। কারণ কার্বন সংকরায়নে অংশগ্রহণ করার জন্য তার কয়টা অরবিটাল দরকার, একটা একটা এবং একটা। তুমি আস্তে আস্তে সব বুঝবা। ধরো sp2 সংকরিত অরবিটাল বলছো না, sp2 দেখতে কিরকম, sp2 এর আকার দেখতে কিরকম, sp2 এর আকার দেখতে হচ্ছে এরকম। এটাই হচ্ছে sp2, এটা হচ্ছে স্মল লোব, এটা হচ্ছে স্মল লোব, এটা হচ্ছে লার্জ লোব, বড় লোব, স্মল লোব, বড় লোব, ছোট লোব। আচ্ছা স্যার কঠিন লাগতেছে, খুব কঠিন লাগতেছে স্যার, কিছুই বুঝতেছি না। আচ্ছা দেখো আস্তে আস্তে দেখো ভাইয়া, আমি হেল্প করতেছি তো। দেখো এটা sp, এটা sp, ওকে। আচ্ছা সো দেখো ভালোভাবে কিন্তু ওভারল্যাপিং করাইছি না, এই দেখছো ভালোভাবে ওভারল্যাপিং হয়েছে। এরপরে
কার্বনের sp, এটা কি sp2 অরবিটাল, sp2 ওভারল্যাপ করছে। আবার sp2 অরবিটাল দেখতে এরকম, আবার sp2 দেখতে অরবিটাল এরকম, বোঝা গেছে? আবার sp2 অরবিটাল দেখতে এরকম, আবার এটা একটু কাছাকাছি লেগে দিবা, এটা আসলে এরকম হয়, যা হোক সমস্যা নাই। আবার sp2 অরবিটাল দেখতে কিরকম, আমি একটু উল্টায় এঁকে বলছি, এটা যাই হোক অতি এক্সাইটমেন্ট, আমি উল্টায় এঁকে বলছি, দেখো আচ্ছা দেখো, এখন ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। একটু পারফেক্টলি আঁকতে গেলে, ওকে এখন ঠিক আছে? আচ্ছা স্যার এটা কি আঁকছেন একটু আমাকে বলেন। আচ্ছা এটা কার্বন দিছে না, এখানে সবগুলো, এটা sp2 সংকরিত অরবিটাল, কারণ sp2 কয়টা? তিনটা না, asp2 asp2 asp2, কার্বনের কয়টা sp2 সংকরিত অরবিটাল? টোটাল তিনটা। এরপরে ক্লোরিনের, এখন খেয়াল করে দেখো sp2 তিনটা কেন? কারণ ক্লোরিন একটা নিবে, হাইড্রোজেন একটা নিবে, কার্বন একটা নিবে, কার্বন তো অলরেডি একটা ওভারল্যাপ করে ফেলছে, বাকিটা কি? ক্লোরিনের 3pZ1, 3pZ1 দেখতে কিরকম? 3pZ1 দেখতে এরকম। পি এর পি দেখতে কিরকম? পি হচ্ছে ডাম্বেল আকার, এই ডাম্বেল আকার, আর এস দেখতে এরকম গোলাকার, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটা এস, এটা পি। সো পি দেখতে কিরকম? ডাম্বেল আকার, ডাম্বেল কিরকম দেখতে? এরকম। ডাম্বেল দেখতে এরকম না? এরকম। আবার দেখো ডাম্বেল দেখতে কিরকম? এরকম না? এরকম। সো ডাম্বেল কয়টা? দুইটা। কেন? কারণ এটা ক্লোরিন, এটা কে? ক্লোরিন, এটা কে? ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন। সো ক্লোরিন কি করছে? সুন্দর করে ওভারল্যাপ করছে, কার সাথে? ওভারল্যাপ, খুব আরামসে ওভারল্যাপ করছে, দেখছো? খুব আরামসে ওভারল্যাপ করছে, কার সাথে? ক্লোরিন করছে, এটার সাথে এটার সাথে ওভারল্যাপ করছে, তাই না? এটা কি মুখোমুখি অতিক্রমণ করছে না? অতিক্রমণ কয় ধরনের হয় জানো? দুই ধরনের, একটা হচ্ছে পাশাপাশি, স্যার একটা হচ্ছে মুখোমুখি, এটা হচ্ছে পাশাপাশি। মুখোমুখি অতিক্রমণ করলে সিগমা, পাশাপাশি অতিক্রমণ করলে পাই। এটা মুখোমুখি অতিক্রমণ করছে, সেটা হবে সিগমা বন, সিগমা বন, এটাও সিগমা বন, এটাও সিগমা বন। এরপর আরেকটা নিচে কি আছে? হাইড্রোজেন আছে, নিচে কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কি ধরনের ওভারল্যাপ করবে? হাইড্রোজেন, হাইড্রোজেন আগে ফার্স্টে এস না, এস, হাইড্রোজেন এস না, এস। সো এস কি ধরনের ওভারল্যাপ করে? মুখোমুখি অতিক্রমণ করে, মুখোমুখি অতিক্রমণ করে। তো এই মুখোমুখি অতিক্রমণটাকে বলা হচ্ছে, মুখোমুখি অতিক্রমণটাকে বলা হচ্ছে সিগমা বন্ড, মুখোমুখি অতিক্রমণকে বলা হচ্ছে সিগমা বন্ড। এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। এখন আমার বাকি আছে কোনটা? কার্বনের কিন্তু একটা 2pZ1 অরবিটাল কিন্তু থেকে গেছে, এটা 2pZ1 থেকে গেছে, এটা 2pZ1 থেকে গেছে। দেখো এই 2s1 এর মধ্যে তো এটা sp2, সেম এটা sp2, সেম এটা sp2। এই sp2 কার সাথে অতিক্রমণ করছে? কার্বন, ক্লোরিনের একটা 3pZ1 এর সাথে, একটা হাইড্রোজেনের সাথে, আরেকটা sp2 করছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, কার্বন sp2 এখানে কার সাথে ওভারল্যাপ করছে? sp2 এর সাথে p, আর এখানে কে? sp2 এর সাথে s, আর এখানে কে? sp2 এর সাথে s, sp2 এর সাথে sp2, আর এখানে কে? sp2 এর সাথে p, আর এখানে কে? sp2 এর সাথে s। শেষ। কিন্তু কার্বনের 2pZ1 থেকে গেছে। সো কার্বনের 2pZ1 কিভাবে কি করব? করার একটা সিস্টেম হচ্ছে 2pZ1টা হচ্ছে এই বরাবর থাকবে। 2pZ1 মানে ডাম্বেল না, ডাম্বেলটা হচ্ছে এইভাবে, 2pZ1 হচ্ছে এইভাবে, এভাবে ডাম্বেলটা হচ্ছে এরকম। সো ঠিক আছে, এটা একটু মুছে দিচ্ছি এখন। ডাম্বেলটা হচ্ছে দেখতে এরকম না? ওকে এরকম। এই কার্বনের এটি কি? 2pZ1 তারা কি করবে এখন? কোনো ধরনের অতিক্রমণ তারা করতে পারতেছে না, তারা নিজেদের মধ্যে অতিক্রমণ করে ফেলবে। কেন? কারণ এরা হচ্ছে অসংকরিত অরবিটাল। এরা কি? অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটালের কাজ হচ্ছে পাই বন্ধনে অংশগ্রহণ করা, এবং এটাই হচ্ছে পাই বন্ড।
এটাই হচ্ছে পাই বন্ড। এই পাই বন্ডটা অনুসরণ করার কার কাজ একটা দিলে হবে, কারণ পাই বন্ড একটাই। এই পাই বন্ডের কাজটা কি? অসংকরিত অরবিটাল, মানে এই মানে এই অসংকরিত অরবিটালের কাজগুলো কি? পাই বন্ধন অনুসরণ করা, কারণ তারা সংকরণে অনুসরণ করে না। বুঝা গেছে? আচ্ছা, সো যারা এখনো ভালোভাবে বুঝতেছো না তাদের হয়তো একটাই সমস্যা, তারা সংকরণ আগে পড়া নেই। আমি জাস্ট তোমাকে দেবো, যারা একদম নতুন স্টুডেন্ট তারা একটা তুমি মাথায় রাখো, sp2 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 তিনটা কেন? কারণ কার্বনের কয়টা ওভারল্যাপ করতে হবে? তার কাছে পরমাণু কয়টা আছে? ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, আর একটা কার্বন আছে, তিনটা। সেজন্য sp2 তার দরকার তিনটা। আবার sp2 হয়েছে কেমনে? s এবং দুইটা p একসাথে মিশ্রিত হয়ে সুষমভাবে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি প্রক্রিয়ার ঘটনাকে সংকরণ বলে। s এবং p দুটো মিশ্রিত হয়ে sp2 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 করলো, সবগুলো মিশ্র হয়ে sp2 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 করলো। কয়টা করলো? sp2 কয়টা করলো? তিনটা করলো। এই যে sp2, এই যে sp2, এই যে sp2, এই যে sp2, কয়টা করলো? তিনটা করলো। একটা কার্বনের তিনটা, এই কার্বনের তিনটা, টোটাল 6টা করলো। কার্বন দুইটা, কার্বনের 6টা। ক্লোরিনের কি অরবিটাল? p অরবিটাল। ক্লোরিনের লাস্ট অযুগ্ম কোনটা? 3pz1 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 sp2 সাথে করলো, 3pz1 sp2 সাথে করলো। হাইড্রোজেনের অযুগ্ম কয়টা? 1s1 1s1। এই 1s1 হচ্ছে এটা, 1s1 এটা করলো, 1s1 এটা করলো। sp2 সাথে s, sp2 সাথে p, sp2 সাথে p, sp2 সাথে s। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখন রিয়েল ঘটনাটা কি? আমি যদি একটা কার্বনকে ধরে যদি আমি আরেকটা কার্বনকে যদি আমি ঘোরানোর চেষ্টা করি, আমি একটা কার্বনকে ধরে আরেকটা কার্বনকে ঘোরালাম, একটা কার্বনকে ধরে আমি আরেকটা কার্বনকে ঘোরানোর চেষ্টা করলাম, ঘোরালে কি হবে? ঘোরালে হলে এই পাই বন্ডটা আছে না, এই পাই বন্ডটা হচ্ছে টাস করে ভেঙে যাবে। একটা কার্বনকে ধরে আরেকটা কার্বনকে যদি আমি ঘোরাই, এমন না যে দুইটা কার্বনকে ধরে গুরর করে ঘোরাবো, এরকম না। দুইটা কার্বনকে ধরে গুরর করে ঘোরাবো, এরকম না। একটা কার্বনকে ধরে আরেকটা কার্বনকে আমি ঘোরানোর চেষ্টা করলাম, একটা কার্বনকে ধরে আরেকটা কার্বন ঘোরানোর চেষ্টা করলাম, দেখবো যে পাই বন্ডটা টাস করে ভেঙে যাবে। পাই বন্ডটা যদি ভেঙে যায়, পাই বন্ডটা যদি ভেঙে যায়, এই পাই বন্ডটা যদি ভেঙে যায়, তাহলে সেখানে কি আর অ্যালকিন বলতে কোনো কিছু থাকবে? সেখানে কি আর অ্যালকিনের অস্তিত্ব থাকবে? কারণ অ্যালকিনের অস্তিত্ব কখন থাকবে? যখন পাই বন্ড থাকবে, কারণ পাই বন্ড মানে তো ডাবল বন্ড। পাই বন্ড যদি না থাকে সেখানে অ্যালকিনের অস্তিত্ব থাকবে না, অর্থাৎ এখানে মুক্তগুণ রহিত হচ্ছে, অর্থাৎ এখানে পাই বন্ডটা মুক্তগুণনকে বাধা দিচ্ছে। কারণ মুক্তগুণন যদি করাতে যাও, গুণন যদি করাতে যাও, পাই বন্ডটা টাস করে ভেঙে যাবে। পাই বন্ডটা কি হবে? টাস করে ভেঙে যাবে। আর পাই বন্ড যদি ভেঙে যায়, ওই যৌগের আর অস্তিত্ব থাকবে না। সেজন্য এখানে বলা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। একটা জিনিস খেয়াল করে দেখো, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। এখন আমি একটু ডেফিনেশনে আসি। এখন আমি একটু ডেফিনেশনে তোমাদেরকে বুঝাই ছাড়বো। বলছিলাম না ফার্স্টে ডেফিনেশন বলাবো না, ডেফিনেশন বুঝবা না, ডেফিনেশন এখন বুঝবা। আমি এক্সাম্পলটা আবার লিখতেছি। ফার্স্টে কি বলছিলাম? এক্সাম্পল। স্যার এক্সাম্পল আবার বলুন তো একটু। ফার্স্টে এক্সাম্পল বলছিলেন হচ্ছে এটা, ক্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, হাইড্রোজেন। স্যার আপনি বলছিলেন এটা কি? এটা হবে সিস। ওকে স্যার, সিস লিখেন। এরপরে স্যার আপনি বলছিলেন কার্বন, এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় ক্লোরিন, এই জায়গায় ক্লোরিন, এই জায়গায় হাইড্রোজেন। স্যার আপনি এটাকে ট্রান্স বুঝছিলেন তাই না? আচ্ছা, একটু জিনিস খেয়াল করে দেখো, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিনা বলো তো? স্যার কেমনে একই, কেমনে বুঝলেন? কার্বন কয়টা? দুইটা। হাইড্রোজেন কয়টা? দুইটা। Cl2 কয়টা? দুইটা। এখানে কয়টা? কার্বন দুইটা। হাইড্রোজেন কয়টা? দুইটা। Cl2 কয়টা? দুইটা। যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই। গাঠনিক সংকেত কি একই? গাঠনিক সংকেত একই কেমনে বুঝবো? যৌগের কঙ্কালে যদি কোনো চেঞ্জ না আসে তাহলে বুঝতে হবে সেটার গাঠনিক সংকেত একই। কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে ক্লোরিন, কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন। বন্ডে যৌগের কঙ্কালে, যৌগের স্কেলেটনে কোনো চেঞ্জ আসে নাই, তাহলে বুঝতে হবে যৌগের গাঠনিক সংকেত সেম। যৌগের কঙ্কাল অর্থাৎ যৌগের কঙ্কালে অর্থাৎ যৌগের গঠনে কোনো যদি চেঞ্জ না আসে তাহলে বুঝতে হবে যৌগের গাঠনিক সংকেত দুটাই সেম, আণবিক সংকেত সেম। কিন্তু কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবর্তন সম্ভব না হলে, মুক্ত আবর্তন সম্ভব হচ্ছে না। একটা কার্বনকে ধরে একটা কার্বনকে ঘোরাতে যাচ্ছ, ঘুর করে ঘোরাচ্ছ, ঘুর করে ঘোরাচ্ছ। একটা কার্বনকে ধরে একটা কার্বনকে ঘোরাতে গেলে পাই বন্ডটা টাস করে ব্রেক হয়ে যাচ্ছে। পাই বন্ডটা যদি টাস করে ব্রেক হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে মুক্ত গুণন বাধাপ্রাপ্ত হচ্ছে। মুক্ত গুণন বাধাপ্রাপ্ত হলে তোমাকে বুঝতে হবে সেটা জেমিডি সামান্য দিবে, আর কোনো কথা নাই। অর্থাৎ এটার মুক্ত গুণন বাধাপ্রাপ্ত হচ্ছে বলে তার আরেকটা সম্মান হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্স। কিন্তু এই যৌগ আর এই যৌগ ফুললি ডিফারেন্ট। অনেককে মনে করে, যেমন আমি ইন্টার লাইফে আমি মনে করতাম কি জানো, শুরুর দিকে আমি মনে করতাম এটা থেকে এটা তৈরি হয়েছে, মানে হাইড্রোজেনটাকে উপরে ক্লোরিনটাকে নিচে বসাই দিয়েছি। না 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 না, এটা থেকে এটা তৈরি হয় নাই।
এর দিকে সিস থেকে ট্রান্স তৈরি হয় না ভাইয়া, এটা আর এটা ফুল ডিফারেন্ট যৌগ, এটা আর এটা ফুল ডিফারেন্ট যৌগ, এটার যে রাসায়নিক ধর্ম এটা সেই রাসায়নিক ধর্ম নয়, তারা ফুলি ডিফারেন্ট। অর্থাৎ এটার মুক্ত গুণন বাধাপ্রাপ্ত হচ্ছে বলে আরেকটা সমন্বয় বেরোচ্ছে যেটা ট্রান্স, কিন্তু এটা আর এটা সেম যৌগ না, সেম যৌগ না, সেম যৌগ না। অর্থাৎ যে সকল জৈব যৌগের আণবিক সঙ্গে দেখো গাঠনিক সঙ্গে দেখো, কিন্তু কার্বন কার্বন বন্ধনে মুক্ত আবদ্ধ সম্ভব না হলে যে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পরস্পরের জ্যামিতিক সমানতা। ইজ দ্যাট ক্লিয়ার? পুরোটাই বোঝানোর চেষ্টা করছি, শুধু সংকরের যাদের একটু সমস্যা ছিল তারা বুঝতে পারে নাই। তো আমি তোমাকে বলছিলাম সংকরণটা তুমি জাস্ট কি করো, তুমি sp2টা মাথায় রাখো আর কিছু না। এখন sp2 তিনটা কেন আসছে বুঝতে পারছো? কারণ সে তার কাছে তিনটা পরমাণু ছিল ওভারল্যাপ করার জন্য। এখন আরেকটা প্রশ্ন করতে পারো, স্যার পাই বন্ড কেন এরকম হয়েছে? এটা কি ছিল? এটা ছিল কি 3pz1 না, সরি 2pz1, কার্বনের 2pz1 না, 2pz1 এটা কি ছিল? কার্বনের 2pz1। এই 2pz1 ছিল অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটালের কাজ হচ্ছে পাই বন্ধনে অংশগ্রহণ করা। অসংকরিত অরবিটালের কাজটা কি জানো? পাই বন্ধনে অংশগ্রহণ করা। অসংকরিত অরবিটালের কাজটা কি? পাই বন্ধনে অংশগ্রহণ করা। অসংকরিত অরবিটালের কাজটা কি? পাই বন্ধনে অংশগ্রহণ করা। অসংকরিত অরবিটালের কাজটা হচ্ছে পাই বন্ধনে অংশগ্রহণ করা। অর্থাৎ তারা কখনো সংকরণে অংশগ্রহণ করবে না, তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ করে পাই বন্ধন গঠন করে। আর এটা হচ্ছে অসংকরিত অরবিটাল, এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করবে, সংকরিত অরবিটাল সিগমা বন্ড গঠন করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। এখন বোঝা গেছে? ওকে, শেষ, ডান অ্যান্ড ডাস্টেড। এখন আমি আসি আরেকটা ডিফারেন্ট টাইপের পড়াতে। এরপর আমি আসি ওই কথাতে যে কথার মধ্যে সবারই কনফিউশন ছিল, সেটা হচ্ছে কোনটা? CH বসালাম, আমি পরে বসালাম H, সরি আমি এখানে বসালাম ধরো Cl, এখানে আমি বসালাম H, এখানে আমি বসালাম, এখানে আমি Cl বসাই কারণ Cl ছিল না, এখানে আমি H বসাই, এখানে আমি H বসাই। এরপরে স্যার এটাতে কেন জ্যামিতিক সমন্বয় দিচ্ছে না? সবার মধ্যে প্রশ্ন ছিল, তাই না? স্যার 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 এটার মধ্যে কেন দিচ্ছিল না স্যার, একটু বলেন তো। এটা H, এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন। স্যার এটা সিস, এটা ট্রান্স বলা যাচ্ছে না কেন? বলা যেতে পারতো না, এটা কেন সিস এবং ট্রান্স বলা যাচ্ছে না কেন? আপনি আগে বলছেন এটা হবে না, কারণটা হচ্ছে এখানে কোনো পাই বন্ড নাই। পাই বন্ড থাকলে উপরে নিচে লক থাকতো, এটা লক। চাইলে এক কার্বনের মধ্যে আর কার্বনকে ঘুরাতে পারবা না, বাট এখানে কোনো লক আছে? কোনো লক সিস্টেম আছে? পাই বন্ড কি উপরে নিচে আটকানো আছে? নাই। চাইলে একটাকে চাইলে আরেকটাকে ঘুরাতে পারবো, অর্থাৎ এটা হাইড্রোজেনকে চাইলে ক্লোরিনকে চাইলে ঘুরাও 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 ঘুরাও, অর্থাৎ তুমি চাইলে ঘুরাতে পারবা। হাইড্রোজেনকে তুমি উপরে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ক্লোরিনকে তুমি নিয়ে আসো, পাই বন্ডটা নাই এখানে, পাই বন্ড যেহেতু নাই কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে মুক্ত ঘূর্ণন কি হচ্ছে? ইজিলি করা যাচ্ছে, মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত হচ্ছে না। মনে রাখবা, মুক্ত ঘূর্ণন বাধাপ্রাপ্ত হলে, মুক্ত ঘূর্ণন না হলে তখনই জ্যামিতিক সমন্বয় হবে, মুক্ত ঘূর্ণন হলে জ্যামিতিক সমন্বয় হবে না। তো এটা যেটাই সিস সেটা ট্রান্স হয়ে যাচ্ছে না। এটা একবার বলছিলে সিস, আবার কি করলা? ক্লোরিনকে তুমি বলছিলে একবার কি বলছো? তুমি বলছো ক্লোরিন এটা সিস, এটা সিস। আবার তুমি হাইড্রোজেনকে আবার নিয়ে যাচ্ছ, যে লাও সেই কদু। তাহলে যেটাই সিস আবার সেটাই ট্রান্স, কেমনে পসিবল ভাই? কেমনে পসিবল? আশা করি বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার আমাদের পড়া এখানে শেষ, আমরা এখন নতুন একটা টপিকে যাচ্ছি। পুরোটা মুছে ফেলবো? পুরোটা মুছে ফেলতেছি, কেমন? ওকে, সো আমরা একটা নতুন একটা পড়া শুরু করব। নতুন পড়া বলতে জ্যামিতিক সমন্বয়ের পড়া, তবে হচ্ছে খুব গুছানোভাবে আরো পড়াশোনা করব। সো দেখো, সো জ্যামিতিক সমন্বয় বোঝা গেছে। এখন আসি জ্যামিতিক সমন্বয়ের কন্ডিশন। কন্ডিশন একটু খোলামেলা আলোচনা করব। কন্ডিশন ফর জিওমেট্রিক্যাল আইসোমারিজম। সো একটা হেডলাইন দাও, কন্ডিশন অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি? কন্ডিশন অফ জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি? স্যার কিছুই বুঝি নেই। আচ্ছা দেখো, জ্যামিতিক সমন্বয়ের কিছু কন্ডিশন আছে, যেমন এক নম্বর কন্ডিশন হচ্ছে, এটাকে আমি একটু এভাবে দিচ্ছি, এভাবে লিখবো। এক নম্বর কন্ডিশন, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না। দুই নাম্বার কন্ডিশন, দুই নাম্বার কন্ডিশন, ডাবল বন্ড বা চাক্রিক যৌগ হতে হবে, অথবা এটা বলতে পারো অ্যালকিন বা চাক্রিক যৌগ হতে হবে।
অ্যালকিন বা চাকরিক যৌগ হতে হবে, অ্যালকিন তিন নম্বর কন্ডিশন, অ্যালকিন বা চাকরিক যৌগ হতে হবে। 3 নম্বর কন্ডিশনে কি বলা হচ্ছে, তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট, তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। যেমন 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 কিছু এখানে কিছু কন্ডিশন আছে, যেমন এ বি ইন্টু সি, সি ইন্টু এ বি, 3 নাম্বার, এ বি ইন্টু সি, সি ইন্টু এক্স, 3 নাম্বার, এ বি ইন্টু সি, সি ইন্টু বি এক্স। এরপরে 4 নাম্বার, এ বি ইন্টু সি, সি ইন্টু ডি। এটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো, এ বি ইন্টু সি, সি ইন্টু ডি, এটা নেক্সট ক্লাসে পড়াবো। সেটা হচ্ছে ইজেড সমানু, ইজেড সমানু। এটা আলাদাভাবে মার্ক করে রাখো, নেক্সট ক্লাসে লেকচার নাম্বার 13 এটা পড়াবো, যে এ বি সি ইন্টু, এ বি ইন্টু সি, সি ইন্টু ডি, এ বি সি ইকুয়াল টু সি ইন্টু ডি, ইজেড সমানু, এটা নেক্সট ক্লাসে পড়াবো। বুঝা গেছে? আচ্ছা, সো আমি একটু নোটিফিকেশনটা একটু অফ করে দিই, খুব বিরক্তিকর নোটিফিকেশন। আচ্ছা, এ বি সি ইন্টু সি ইন্টু ডি, ওকে। আচ্ছা, সো দেখো এবিসি ইন্টু এবিসি ইকুয়াল টু সি ইন্টু এ বি। স্যার আমি এটা বুঝি নাই, হ্যাঁ এগুলো আমরা বুঝি নাই। ওকে, ভেরি গুড, কারণ না বোঝাটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা চাকরির যোগ্য কেমন দিবে সেটা আলোচনা করব। আচ্ছা আমি একটু এটা নিয়ে আলোচনা করি, সবাই এটা একটু আলোচনা করো। দেখো এ বি ইন্টু সি মানে বুঝতে পারছো, মানে এরকম হবে, ধরো সি ডাবল বন এরকম, এই জায়গায় কি আছে, এ আছে, এই জায়গায় কি আছে, এ আছে, এই জায়গায় কি আছে, বি আছে, এই জায়গায় কি আছে, বি আছে। এটাই বলতে বোঝানো হচ্ছে। মনে রাখবা যেখানে এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি সমান হতে পারবে না। এ নট ইকুয়াল টু বি মানে কি বুঝতে পারছো, মানে এখানে দুটো সমান পরমাণু দিতে পারবে না। এ যদি এরকম হয়, এ নট ইকুয়াল টু বি মানে বুঝতে পারছো, মানে এ আর বি সমান হওয়া যাবে না। এ আর বি সমান হলে সমস্যা। এখানে এ আর বি, দেখো এ আর বি যদি বিটা যদি এক হয়ে যায়, তাহলে এ আর এ সমান হয়ে যাচ্ছে না, হবে না, এরকম হতে হবে, এরকম হতে হবে। অর্থাৎ সবগুলো যেমন এ বি সি, এই জায়গায় এ এক্স, এক্স বলতে যে কোনো পরমাণু ধরতে পারো, এক্স বলতে আবার হ্যালোজেন না, অনেকে এটাকে হ্যালোজেন মনে করো, হ্যালোজেন না, যে কোনো পরমাণু বসাতে পারবা, যে কোনো পরমাণু, ব্রোমিন বলো, আয়োডিন বলো, এমিন বলো, যে কোনো পরমাণু তুমি এখানে বসাতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সো এটা তাহলে বোঝা গেল সবার। হ্যাঁ, তাহলে এটা লিখতেছি না, 4 নম্বরটা আমি পাওয়ার এক্সপ্লেন করবো, এটা তুমি আস্তে আস্তে বুঝবা। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাকে কিছু কথা দিচ্ছি, ধরো এটা একটু ভালোভাবে বুঝতে গেলে আমরা শুরু করতে হবে, কিছু প্র্যাকটিস শুরু করব এখন। যেমন ধর আমি তোমাকে শুরু করলাম সি এইচ ডাবল বন সি এইচ টু, ভালোভাবে দেখো, এটা কি জ্যামিতি সমন্বয় দিবে? ইথিন কি জ্যামিতি সমন্বয় দিবে? তুমি বলতে পারো ভাইয়া আপনি বলছেন ডাবল বন থাকতে হবে, কার্বন কার্বন মধ্যে মুক্ত গুণন থাকা যাবে না, এখানে মুক্ত গুণন হচ্ছে না তো, কিন্তু স্থানিক বিন্যাস কি ম্যাচ হচ্ছে কিনা দেখো। স্যার কিরকম, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সো খেয়াল করে দেখো, এটা এ ধরলে সবগুলো এ না, এটাও এ না, এটাও এ না। সো এ ইন্টু এ ইকুয়াল টু সি, এ ইন্টু এ সি ইকুয়াল টু, সরি ইকুয়াল টু না, ডাবল বন্ড সি ইন্টু এ ইন্টু এ, এরকম কোনো কি শব্দ এখানে দেখতে পাচ্ছ না। সো এটা জ্যামিতিক সমন্বয় দিবে না। কেন দিবে না, একটা রিজন আছে। তুমি এটাকে যদি বলো সিস, ধরো এটাকে তুমি সিস বলছো, ট্রান্স কোনটা? তুমি বলবো স্যার হাইড্রোজেনকে উপরে উঠে দেন, ট্রান্স হয়ে গেছে। আরে ভাই যেই সিস সেটা তো ট্রান্স, যেটা সিস সেটা ট্রান্স হয়ে গেছে। সো বোঝা গেছে, সেজন্য দিবে না। সো দেখো ইথিন দিচ্ছে না, প্রশ্ন হচ্ছে প্রপিন দিবে। প্রপিন বলতে কোনটা ভাইয়া? এটা কি দিবে?
আচ্ছা আমি আরো লিখতেছি দেখো C4H8 মানে কোনটা, এটা না? C4H8 কিন্তু সমানে কিন্তু কয়টা হবে? দুইটা হবে। অবস্থান সমানে কয়টা? দুইটা না? শুধু অবস্থান সমান হিসাব করলে কিন্তু দুইটা। যেমন এটাকে তুমি 1 নম্বর বলো, এবার তুমি এটাকে আর দেখো এটা বিউটিন 1 বিউটিন 2। প্রশ্ন হচ্ছে বিউটিন 1 এবং বিউটিন 2 এর মধ্যে কোনটা জেমিরিক সমন্বয় দিবে? প্রশ্ন হচ্ছে এটা। মনে রাখবা ডাবল বন্ডের সাথে যে কার্বনটা থাকবে সেই কার্বনে যদি দুটো সেম পরমাণু থাকে, কি বললাম? ডাবল বন্ডের সাথে যে কার্বনটা থাকবে, ডাবল বন্ডওয়ালা কার্বনের সাথে যদি দুটো সেম পরমাণু থাকে, সেটা কখনো জেমিরিক সমন্বয় দিবে না। কেন দিবে না আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, দেখো একটু পরে না, এখন এক্সপ্লেন করি। CH3 CH2, তো তুমি কি বললা? ডাবল বন্ড এই জায়গায় আছে। একটা কাজ করো, কি আছে আমাকে বলো। ডাবল বন্ড লিখছি না, এইচটা সিঙ্গেল না, সিঙ্গেল মানুষটাকে সবসময় নিচে রাখো। আর এখানে কি আছে? C2H5 আছে না, C2H5টাকে এই পাশে রাখো। ডাবল বন্ড বসাইছো, ওকে। আচ্ছা এই জায়গায় তুমি কার্বনটা বসাও, আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে। তুমি যদি বলো হাইড্রোজেন উপরে নিচে, এটা সিস বললে হাইড্রোজেনকে উপরে উঠে দিলাম, ট্রান্স হয়ে গেল। কেমনে? যেটা সিস সেটাই তো ট্রান্স হচ্ছে। অর্থাৎ ডাবল বন্ডওয়ালা সেম কোনো পরমাণু থাকলে, ডাবল বন্ডের সাথে ডাবল বন্ডওয়ালা কার্বনের সাথে যদি দুটো সেম পরমাণু থাকে, সেটা কখনো জেমেরিক সমন্বয় দিবে না। অর্থাৎ এটা কখনো জেমেরিক সমন্বয় দিবে না। এটা কি দিবে? এটা 100% দিবে। কেন? সরি, এটা 100% দিবে। এটা সিস না, এটা সিস। এটার নাম কি হবে বলো? বিউট 2 ইন না, অর্থাৎ সিস বিউট 2 ইন। আর আরেকটা কি হবে? ট্রান্স বিউট 2 ইন। সিস বিউট 2 ইন, ট্রান্স বিউট 2 ইন। শেষ। বোঝানো গেছে? তাহলে C4H8 পর্যন্ত লেখা শেষ। পজ করে লিখে ফেলো সবাই, পজ করো, কারণ আমি এখন মুছে দিব, পুরোটা মুছে দিব। পজ করে এখন লিখে ফেলো সিস বিউট 2 ইন, ট্রান্স বিউট 2 ইন। ওকে, C4H8 পর্যন্ত লেখা হয়ে গেছে। সো C4H8 কেমনে দিচ্ছে বুঝতে পারছো সবাই? এখন আসো C5H10। এরপরে দেখো 1 2 3 4, 1 2 3 4 5, হ্যাঁ 5টা হয়ে গেছে। এটা এই জায়গায় হবে। এক দুই তিন চার পাঁচ, এখন ঠিক আছে না? সো এটা হচ্ছে প্যান্টিন 1 1 2 3 4 5 1 2 3 4 5, প্যান্টিন 1 প্যান্টিন 2। আরেকটা কি সম্পন্ন হবে? ডাবল বন্ডে এই পাশে আনলে সেটা প্যান্টিন 2 হয়ে যাবে। সো কোনটা দিবে? এটা দিবে না, কারণ ডাবল বন্ডওয়ালা কার্বনের সাথে দুটো সেম পরমাণু থাকলে দিবে না, এটা দিবে। এটা দেওয়ার সত্ত্বে কি, এই যে কার্বন যেটা আছে না, এই কার্বন কার্বন একসাথে লিখো আগে। ডাবল বন্ডওয়ালা কার্বনের সাথে একসাথে লিখো। হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল আছে না, সিঙ্গেলগুলোকে এই পাশে বসে দাও। সিঙ্গেলকে আমরা কখনো গুরুত্ব দিই না, সেগুলো তারা সিঙ্গেল থাকে সবসময়, তাই না? স্যার এটা তো আপনি আমার কথা বলছেন না, তোমার কথা বলিনি। তুমি সিঙ্গেল নাকি? দেখো এটা C2H5 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 CH3, তাই না? ওকে, এটা কি নামটা কি হবে বলো? সিস। দেখো এটাকে তুমি যদি এ ধরো, এটা হচ্ছে বি, মানে এটা বি না, বি, এটাও বি, এটা হচ্ছে এক্স। তো দেখো এ বি সি, কোনটা গেল কোনটা গেল কোনটা গেল? এই তো বি ইন্টু এক্স। 3 নাম্বার কন্ডিশনটা ফুলফিল করছে, তাহলে 100% জেমিটিক সমন্বয় দিবে। সো বি বি গুলো দেখার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য বোঝাইছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা সিস প্যান্টিন 2 হবে। কেন? আর একটা ট্রান্স প্যান্টিন 2, ট্রান্স প্যান্টিন 2 কোনটা হবে? এটা ওইখানে কি হবে? C2H5 হবে। বুঝে গেছে? ওকে, সো এটা হবে ট্রান্স প্যান্টিন 2।
সিস প্যান্টিন টু ট্রান্স প্যান্টিন টু, বুঝা গেছে? আচ্ছা পরীক্ষার খাতে কিভাবে লিখবো, অনেকে প্রশ্ন করো আমাকে স্যার পরীক্ষার খাতে কিভাবে লিখবো। CCH2টা আগে লিখে ফেলি, হ্যাঁ। সমান কয়টা বের হবে, অবস্থান সমান বের করবো, এখানে শিকল সমান বের করতেছি না, অবস্থান সমান বের করবো। 1 2 3 4, 1 2 3 4 5 6। আবার দেখো 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। সো এটা কি হবে বলো, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, 1 2 3, 1 1 2 3, 1 2 3। সো এটা কি দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটা হবে হেক্সিন 1, এটা হবে হেক্সিন 2, এটা হবে হেক্সিন 3, হেক্সিন 1 হেক্সিন 2 হেক্সিন। আমাকে বলো কোনটা দিবে না? ফার্স্ট অফ অল এটা দিবে না, কারণ ডাবল বন্ডওয়ালা কার্বনের সাথে দুটো সেম কার্বন আছে, দিবে না। এটা দিবে, এটা দিবে, দুটো দিবে, এটা দিবে, এটা দিবে। তো এটা দিবে কেমনে? ডাবল বন্ড লিখা হবে। হাইড্রোজেনটাকে নিচে বসিয়ে দাও। কোন হাইড্রোজেন? এই হাইড্রোজেন। CH3টাকে নিচে বসিয়ে দাও, উপরে বসিয়ে দাও। আর এখানে হাইড্রোজেন আরেকটা নিচে আছে না, নিচে বসিয়ে দাও। আর ওইখানে কি আছে? কার্বন কয়টা আছে? 3টা। হাইড্রোজেন কয়টা আছে? 7টা। খেয়াল করে দেখো, C3H7 শেষ। ঠিক সেমভাবে কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড দাও। কোনটা? এটা। এটা ট্রান্স সম্বন্ধে দেখতেছি আর কি। কি হবে আমাকে বলো? C3H7। এটা হবে সিস, এটা হচ্ছে সিস হেক্সিন 2 ট্রান্স হেক্সিন 2, লিখে ফেলো। সিস হেক্সিন 2 ট্রান্স হেক্সিন 2। ঠিক সেম ভাবে এটা দেখো তো, এটা কেমনে করবো? কার্বন কার্বন ডাবল বন্ড দাও। এখানে হাইড্রোজেন সিঙ্গেল হাইড্রোজেনটাকে বসিয়ে দাও। এই যে সিঙ্গেল হাইড্রোজেনটাকে বসিয়ে দাও। বাকিটা কি C2H5 C2H5, সেখানে বসাও। আবার সেম দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড দাও। C2H5, এটা হচ্ছে হেক্সিন 3 না? সিস হেক্সিন 3 ট্রান্স হেক্সিন 3 শেষ। তো মুছে দিচ্ছি সবাই, আমি যা করেছি। এরপরে C7H14 C8H16 নিজ দায়িত্বে করে ফেলো, নিজ দায়িত্বে করে ফেলো। বুঝা গেছে? নিজ দায়িত্বে করে ফেলো। ওকে, এখন আমি একটা প্রশ্ন পড়াবো সবাইকে। সেটা হচ্ছে, আমি একটা কথা বলছিলাম যে চাকরিক যোগ কেন জ্যামিতিক সমন্বয় দিবে। চাকরিক যোগ জ্যামিতিক সমন্বয় দিবে কেন? কারণটা হচ্ছে এখানে তো কোনো ডাবল বন্ড নাই, পাই বন্ড নাই। স্যার কেমন দিচ্ছে? দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি একটা CH3 দিলাম, এখানে আমি একটা CH3 দিলাম, হ্যাঁ। এখানে আমি একটা H দিলাম, এখানে আমি একটা H দিলাম। এটার নাম কি জানো? 1,2 ডাইমিথাইল সাইক্লো। অনেককে বলবো স্যার নামকরণ কেমন করছেন, সাইক্লিক না? কার্বন কয়টা? 1 2 3 সাইক্লোপ্রোপেন। স্যার এটা কেন জ্যামিতিক সমন্বয় দেয়? এখানে কি কার্বন কার্বন বন্ধনের মুক্ত গুণন? ফার্স্ট আমাকে বলো, 1 নম্বর কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন বন্ধনের মুক্ত গুণন থাকা যাবে না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে অ্যালকিন বা চাকরিক যৌগ হতে হবে, যে কোনো একটা হলে হবে। চাকরিক যৌগ 100% দিবে। কেন? কারণ এখানে কার্বন কার্বন বন্ধনের মুক্ত গুণন হচ্ছে না। কেন? দেখো, তুমি চাইলে এই কার্বনকে ধরে তুমি এই হাইড্রোজেন এবং মিথাইল মূলককে ঘোরাতে পারবে না, কারণ ঘুরালে এই জিনিসটা ব্রেক হয়ে যাবে। এখানে একটা লক সিস্টেম, একটা কি থাকে? তালা থাকে। কেমনে বুঝছি স্যার লক সিস্টেম? কারণটা হচ্ছে এটা একটা ত্রিভুজ হচ্ছে কিরকম? লক থাকে, এটা লক, এটা লক, এটা লক। চাইলে এটাকে ভাঙতে পারবে না। এই লকটাকে যদি ভেঙে দাও তাহলে এটা ত্রিভুজ থাকবে? তখন এটা এরকম হয়ে যাবে। বুঝা গেছে? কিছু বুঝতে পারছি? সেজন্য বলছিলাম যে এখানেও তালা সিস্টেম, একটা লক সিস্টেম থাকে। এই লক সিস্টেমের কারণে, অর্থাৎ এটাও লক থাকে, অর্থাৎ এই জিনিসটা কি থাকে? লক থাকে। লক থাকার কারণে তুমি চাইলে এই কার্বনকে ধরে এই কার্বনকে ঘোরাতে পারবা না। অর্থাৎ এটা যদি সিস হয়, আরেকটা সম্বন্ধ বের হবে, সেটা হচ্ছে কি? ট্রান্স। কি হবে স্যার? এটা জায়গায় H আছে,
এই জায়গায় CH3 আছে, এই জায়গায় CH3 আছে, এই জায়গায় H আছে। অর্থাৎ এটা হয়ে যাবে কি, লক সিস্টেম থাকবে, এটা হবে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। সাইক্লো কেন? সাইক্লিক, চাক্রিক। প্রপেন কেন? কারণ কার্বন 1 2 3, 1 2 ডাইমিথাইল কেন? কারণ 1 এবং 2 নম্বরে দুইটা মিথাইল মূলক আছে। ওকে, এটা বোঝা গেছে। এখন আমি একটা পড়াবো, সেটা হচ্ছে অ্যালকিন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করে। এটা একটা প্রশ্ন, তোমরা নিজ দায়িত্বে লিখবা, কারণ আমি ক্লাস এখনই শেষ করব। অ্যালকিন কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? এটা আমি যা মুখে বলতেছি তা লেখার চেষ্টা করবা। আমি কি বলছি দেখো, অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কারণটা হচ্ছে অ্যালকিনে পাই বন্ড আছে, এই পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকে, আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। অনেকভাবে লেখা যায়, তবে আমি যদি একটু গুছিয়ে বলি তাহলে এটা লিখতে হবে অ্যালকিনে পাই বন্ড আছে, পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হয়, কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে। স্যার কিছুই বুঝতেছে না, একটু ভালোভাবে লিখে দেন না স্যার, একটু ভালোভাবে লিখে দেন না। দেখো ফার্স্টে কি লিখলাম, লিখে দিব। আচ্ছা আগে ফার্স্টে মুখে বলি, মুখে বলে শুনে বুঝতে পারো কিনা দেখো। অ্যালকিন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করে? কারণ হচ্ছে অ্যালকিনে পাই বন্ড আছে, এই পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকে, আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না, কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে। কিছু বুঝতেছো? স্যার কিছুই বুঝতেছে না, সেজন্য মুখে বলে দিলে আসলে লাভ হয় না। স্যার একটু লিখে দেন অ্যালকিন কেন। আমি যতবার মুখে বলি কোনো কিছু, স্যার কিছুই বুঝতেছে না, হা করে তাকিয়ে আছে। আচ্ছা লিখো, অ্যালকিন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করে? এটা খুব ইম্পর্টেন্ট, অনুধাবনমূলক আসবে। কিভাবে লিখবা? অ্যালকিন অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কারণ 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 অ্যালকিনে পাই বন্ড আছে। এই পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হয়। এটা আজকে ক্লাসের সামারি। এই পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হয়, কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হতো। পাই বন্ডের অস্তিত্ব কি হবে? বিলুপ্ত হতো। অ্যালকিনে যখন অ্যালকিনের কার্বন কার্বন বন্ধনে যখন অ্যালকিনে কার্বন কার্বন বন্ধনে যখন দ্বিবন্ধন তৈরি হয়, তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকে, কলম শেষ হয়ে যাচ্ছে, তখন পাই বন্ডগুলো উপরে নিচে এটাও শেষ, তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকে। এই পাই বন্ড আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন মানে মুক্ত ঘূর্ণন, আটকানো থাকার কারণে
ফ্রি রোটেশন যদি ফ্রি রোটেশন সম্ভব হতো, যদি ফ্রি রোটেশন, উফ মার্কার শেষ হয়ে যাচ্ছে, যদি ফ্রি রোটেশন কালে পড়তেছে না, যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটা ট্রান্স হতো। দেখা যাচ্ছে কিন্তু দেখি, ওকে একটু হালকা দেখা যাচ্ছে না, আমি একটু তাহলে একটু এরকম করি, হ্যাঁ ওকে। তাই অ্যালকিন যোগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে ঘিরে, তাই অ্যালকিন যোগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে ঘিরে অ্যালকিন যুগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে আবর্তনের প্রতিবন্ধকতাই হচ্ছে জ্যামিতিক সমানতার প্রধান কারণ। আজকের ক্লাসের আমি পুরা নিজের পুরোটা দিয়ে ফেলেছি, আই হ্যাভ ডান এভরিথিং ওকে। সো দেখো আমি একটু নিজে থেকে মুখে বলি, অ্যালকিন কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করে। কারণটা হচ্ছে অ্যালকিন জ্যামিতিক সমতা প্রদর্শন করার কারণটা হচ্ছে অ্যালকিনের মধ্যে পাই বন্ড থাকে। এই পাই বন্ড হচ্ছে উপরে নিচে আটকানো থাকে, এবং আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। এখানে কি লিখছি, আচ্ছা আমি কি সিরিয়ালি বলতেছি না, দেখো অ্যালকিন জ্যামিতিক সমতা প্রদর্শন করে কারণটা হচ্ছে অ্যালকিনে পাই বন্ড আছে, এই পাই বন্ডের কারণে মুক্ত গুণন রহিত হয়। কেননা আবর্তন বা মুক্ত গুণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হতো। অ্যালকিনে যখন কার্বন কার্বন যখন দ্বিবন্ধন তৈরি হয় তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকে, আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সি সেটাই ট্রান্স হতো। তাই অ্যালকিন যুগে কার্বন কার্বন দ্বিবন্ধনকে ঘিরে আবর্তনের প্রতিবন্ধকতা হচ্ছে জ্যামিতিক সমতার প্রধান কারণ। সবাই একটু একবার দেখো ওকে। সো কোনো যদি সিলি মিস্টেক থাকে সমস্যা নেই, কমেন্টে জানিয়ে দিবা, কারণ মানুষ মাত্রই ভুল। আশা করি কোনো ভুল থাকবে না, আর ভুল হলে আমি নিজে কমেন্টে জানিয়ে দিব কোনো যদি সিলি মিস্টেক থাকে আর কি। বাট কনসেপচুয়ালি কখনো ভুল থাকবে না ইনশাল্লাহ। কনসেপচুয়ালি কখনো ভুল থাকবে না আমার ক্লাসে, এতটুকু আমি তোমাকে নিশ্চিত দিতে পারবো। হ্যাঁ মাঝে মাঝে কিছু সিলি মিস্টেক থাকতে পারে, এটার জন্য আমি দুঃখিত, তবে ক্লাস যদি থাকে তাহলে সেটা জানিয়ে দিবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ক্লাসগুলো একটু শেয়ার করো, লাইক করো। কারণটা হচ্ছে বললাম তো তোমাদেরকে অনেকবার বলছি, খুব কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। সো একটু যদি মানুষের কাছে যদি না পৌঁছাই তাহলে আমার একটু ডিমোটিভেট ফিল হবে। আমি ক্লাস দেওয়া হয়তো অফ করবো না, তবে একটা হ্যাপিনেস আসবে না। ওকে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।